বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই সফল গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কতগুলো জরুরি বিষয় করণীয় রয়েছে যে বিষয়ে আমাদের আলোচনা রাখা উচিত বলে মনে করি। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কতগুলো মৌলিক চ্যালেঞ্জ রয়েছে, যে চ্যালেঞ্জগুলো আমাদের আরও বেশি আলোচনা করা দরকার, যেন আমরা আমাদের এই বিপ্লব ব্যর্থ হয়ে না যায়, আমাদের স্বপ্ন যেন ধ্বংস হয়ে না যায়। সেই ব্যর্থতা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে। আমি মনে করি এই বিপ্লব পরবর্তী সরকারের জন্য কতগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং তার সমাধান আমরা খুঁজে বের করতে হবে। এক নম্বর সমস্যা আমি মনে করি সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি। একটা স্টেবিলিটি সরকার যদি আমরা না পাই তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি নিশ্চিত করার জন্য কতগুলো মৌলিক বিষয় মনে রাখা জরুরি। প্রথম যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে সরকারটা অন্তর্বর্তীকালে গঠন হবে, এই সরকারটা বিপ্লবকারীদের জনগণের পালস বুঝতে হবে। জনগণ কী চায়, কী জন্য তারা স্যাক্রিফাইস করেছে, কেন তারা রক্ত দিয়েছে, কেন তারা জীবন দিয়েছে, তাদের কী স্বপ্ন ছিল, তাদের কী পালস, কী আইডিওলজি, তাদের কী মনের ব্যথা, কী দুঃখ, কী বেদনা ছিল। এই পালসটা বর্তমান যে সরকার রয়েছেন বা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন তারা প্রত্যেকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী একটা জাতিকে পরিবর্তন করার জন্য প্রিপারেশন নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবেন তারা যাদের মধ্যে, যেহেতু এটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সরকার, সুতরাং এমন লোকগুলো থাকতে হবে যারা ক্রাইসিসকে ম্যানেজ করতে পারেন। তাদের দে হ্যাভ এক্সপিরিয়েন্স, গভর্নেন্স এক্সপিরিয়েন্স আছেন, পাবলিক মোবিলিটি বুঝেন, সংবিধানের বিষয়গুলো ভালো করে বুঝেন এবং বোল্ড হতে হবে, যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই বিষয়টা মাথায় রাখতে হবে। থার্ডলি হচ্ছে এই কাজ করতে গিয়ে যদি কোনো সদস্য ব্যর্থ হন তাহলে তাকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী সরকার তার করণীয় বিষয়গুলো, প্রায়োরিটি লিস্টগুলো আগে ক্লিয়ারলি তৈরি করতে হবে যে আমাদের পরবর্তী লিস্টগুলো, কাজগুলো কী করণীয়, আমাদের কী করতে হবে এখন। যে ফর এক্সাম্পল অভ্যুত্থান পরবর্তী বিষয়ে সরকার চিন্তা করতে পারে যে আমাদের এই মুহূর্তে যারা আক্রান্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কীভাবে সহযোগিতা করা যায়, তাদের কীভাবে সরকারিভাবে বা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দেওয়া যায় এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের মনের ব্যথাকে কমিয়ে দেওয়া যায়। দ্বিতীয় একটা বিষয় সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে সংবিধানকে স্থগিত করা বা সংবিধানে এমন কিছু আর্টিকেল রয়েছে, যেহেতু একটা স্বৈরাচার সরকার সংবিধানকে তার রক্ষা কবচ বানিয়ে নেয়, তাকে তার দল, তার কর্মকাণ্ড, তার নেতৃবৃন্দ বা তার ইন্টারেস্টকে সার্ভ করার জন্য সংবিধান তৈরি করা হয়। সুতরাং এই সংবিধানে জনগণের কথাকে রিপ্রেজেন্ট করে না, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না, আর না হওয়ার কারণেই একটা ডিপ্রাইভেশন তৈরি হয়েছে। সুতরাং যে আর্টিকেলগুলো সংবিধানের মধ্যে রয়েছে, যেই আর্টিকেলগুলো সরকারকে সাহসিক সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করে, সেই আর্টিকেলটা আমরা সরকার পোস্ট করে দেওয়া উচিত এবং একটা নতুন সংবিধান তৈরি করার জন্য একটা দ্রুত একটা সংবিধান তৈরির একটা কমিটি তৈরি করা যেতে পারে, যেটা পাবলিক কনসেনসাসকে রিফ্লেক্ট করবে। এবং থার্ড আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা হলো যে বিপ্লব পরবর্তী সরকারের জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, জাতীয় নিরাপত্তার যে ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং জাতীয় নিরাপত্তা ইস্যুর মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বিপ্লব পরবর্তী একটা প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা, সেই প্রতি বিপ্লবটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরকারকে অত্যন্ত আন্তরিক হতে হবে, চৌখস হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং কোন কোন জায়গায় প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো খুব দ্রুত আইডেন্টিফাই করতে হবে। এবং সেখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রতি বিপ্লব হওয়ার যে লক্ষণগুলো বুঝতে হবে এবং পরাজিত শক্তি যারা আছে তারা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করবে, কনসিলিয়েট হওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে দেশ বিদেশে যারা তাদের সাথে একত্রিত হয়ে তারা আবার তাদের যে বিভিন্ন চ্যানেল আছে চ্যানেল তারা ইউজ করে তারা সেটাকে আবার বানচাল করে দিয়ে আবার সমাজে রাষ্ট্রে হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করবে, লুটপাট করার চেষ্টা করবে, বিভিন্ন মাইনরিটির উপর আক্রমণ করার চেষ্টা করবে এবং সরকার যেন বিতর্কিত হয়,
মানুষের আকাঙ্ক্ষা যেন প্রতিফলিত না হয়, মানুষ যেন মনে করে যে আগেই ভালো ছিল, এই ধরনের যত অপচেষ্টা আছে তারা সেটা করতে থাকবে। সেটা করার জন্য তারা যেহেতু উঠে পড়ে লেগে থাকবে, সেটা সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সরকারের প্রথম কাজ হবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূর্ববর্তী আগের যে সরকার ছিলেন তার যে প্রশাসনিক কমান্ড রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে একবারে ভেঙে চুরমার করে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে রিশাফল করে দেওয়া। এবং সেক্ষেত্রে আই ক্যান সাজেস্ট ফ্রম মাই পার্সপেক্টিভ যে যারা অনেক বছর ধরে হক কথা বলার কারণে বা নেই কথা বলার কারণে সরকারের বিরাগভাজন হয়েছেন, যারা ওএসডি হয়েছেন, তাদের লিস্টটা খুব দ্রুত নিয়ে আসা এবং কেন তারা ওএসডি হয়েছেন তাদের বিষয়টা আলোচনা করে তাদেরকে আবার জায়গায় রিপ্লেস করে দেওয়া এবং এক্সিস্টিং যেই সমস্ত অফিসার রয়েছেন যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত বা স্বৈরাচারকে পারপাসে সার্ভ করেছে তাদেরকে ছড়িয়ে দিতে হবে, কারণ তারাই আবার চাবে প্রতিবিপ্লবীদের সাথে যোগাযোগ করে তাদের পিঠকে বাঁচানোর জন্য। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেলকে ভেঙে দেওয়া এবং প্রশাসনকে রিশাফল করে দেওয়া। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জুডিশিয়ারকে রিফর্ম করা। যারা এই আইনকে নিজের হাতে বেআইনি কাজ করেছে, আইনের জায়গায় বসে থেকে মানুষের উপরে জুলুম অত্যাচারকে বৈধতা দিয়েছে এবং স্বৈরশাসকের পারপাসকে সার্ভ করেছে, তাদেরকে খুব দ্রুত সরিয়ে দিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং থার্ড হচ্ছে যে পুলিশ বাহিনী, যে দেশের নিরাপত্তা বাহিনী, তাদের উপর সরকারের অত্যন্ত সিরিয়াস নজর দেওয়া এবং তাদেরকে রিশাফল করে দেওয়া এবং যারা এই অপকর্মের সাথে সরকারের সাথে জড়িত হয়ে মানুষের উপর জুলুম করেছে এবং স্বৈরাচারের সহযোগিতা করেছে তাদেরকে খুব দ্রুত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরিয়ে দেওয়া। এবং আমি মনে করি এক্ষেত্রে সরকার একটা কমিশন গঠন করতে পারে যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছেন, তাদের সাথে কাজ করে খুব দ্রুত একটা হোয়াইট পেপার তৈরি করে দিয়ে যারা যেন সরকারকে সহযোগিতা করতে পারে সেক্ষেত্রে কাজ করা। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই বিপ্লব পরবর্তী বিষয়ে যে চ্যালেঞ্জ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ন্যাশনাল সিকিউরিটির মধ্যে দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে ডোমেস্টিক ক্রাইসিস, একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। ডোমেস্টিক ক্রাইসিসের ক্ষেত্রে একটু আমি আলোচনা করলামই। ইন্টারন্যাশনাল ক্রাইসিসের ক্ষেত্রে যেটা হতে পারে যে বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে সমস্ত রাষ্ট্রগুলো বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত, তাদের যে ভূমিকা ছিল বিগত বছরগুলোতে, তারা এখনও চাচ্ছে বাংলাদেশে এখনও তাদের ইন্টারেস্টকে সার্ভ করার জন্য উঠুপড়ে লেগেছে। তাদের মিডিয়া তাদের ইচ্ছে মতো বাংলাদেশকে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদের বাংলাদেশের যে মাইনরিটি রয়েছে, হিন্দু কমিউনিটি রয়েছে, তাদেরকে এই মিথ্যাভাবে পোর্ট্রেট করা হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে বা ফেক নিউজ দিয়ে ফেক রিপোর্ট তৈরি করে বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা করছে। এই বিষয়টা অবশ্যই সরকার ভালোভাবে নজর নিতে হবে এবং আমি মনে করি বাংলাদেশের যে বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তিনি বিষয়টা স্ট্রংলি ডিল করবেন। আমি বলতে চাই ভারত এখনও এই মুহূর্তে ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়েছে, তারা এখনও কোনো স্ট্রং স্টেটমেন্ট বাংলাদেশের বিষয়ে দেয়নি। তারা এখনও আশা করছে যে বাংলাদেশে কিছু একটা ঘটানো যায় কিনা। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশকে এই মুহূর্তে নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে ভারতকে কিছু করা যাবে না। এখন ভারতকে মোকাবিলা করতে হবে স্ট্রং পররাষ্ট্রনীতি নিয়ে। সেক্ষেত্রে বোল্ড হতে হবে কোন কোন বিষয়গুলো ভারত আমাদের সাথে বিমাতামূলক সূচক আচরণ করেছে, অগণতান্ত্রিক কাজ করেছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো ভারত যেভাবে নাক গলিয়েছে সবগুলো বিষয়ে ফিরিস্তিগুলো তুলে ধরে ভারতকে বলা যে যদি সত্যিকার প্রতিবেশী তারা চান, ভারতকে যেমন আমাদের দরকার, ভারতেরও আমাদের প্রয়োজন, প্রতিবেশী কেউ পাল্টাতে পারে না। সেক্ষেত্রে ভারতের তার পলিসি চেঞ্জ করতে হবে এবং অবশ্যই যদি ভারত তার স্বার্থকে পারপাসকে সার্ভ করতে চায়, তার ডিপ্লোমেসি নর্মসকে ধরে রাখতে চায়, অবশ্যই ভারতের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় যে গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে ইকোনমিক স্মুথনেসে কাজ করা। বিগত স্বৈরাচার আমলে যেই বাংলাদেশের ব্যাংকিং মিসম্যানেজমেন্ট হয়েছে, অর্থনীতির লুটপাট হয়েছে, ব্যাংকের বিভিন্ন যে জায়গায় স্বৈরাচারের পান্নাদেরকে বসিয়ে দিয়ে দেশের অর্থ সম্পত্তি লুটপাট করেছে, বাংলাদেশের মুদ্রাস্ফীতিকে হাই করেছে। এই মুহূর্তে অর্থনৈতিক গতিকে খুব যত দ্রুত সম্ভব চালুর ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে একটা সুন্দর ম্যানেজমেন্টে নিয়ে আসা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোশ্যাল কনসলিডেশন বা সামাজিক সংহতির জন্য কাজ করা। সামাজিক সংহতিরা বিগত সরকার বা স্বৈরাচারীরা তাদের মতো করে সমাজকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গিয়েছে। দুষ্টের দমন, শিষ্টের লালন,
এটা ছিল নীতি। কিন্তু ওরা দুষ্টকে লালন করেছে, শিষ্টকে দমন করেছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যারা সমাজের ভালো লোক ছিলেন, শিক্ষিত, সম্মানিত, মার্জ লোক ছিলেন, তারা সমাজ থেকে একেবারে নেতৃত্ব থেকে হারিয়ে গিয়েছেন। সেই জায়গায় আবারও আমি মনে করি যে একটা সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে পারস্পরিক হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে একটা শিক্ষিত আদর্শ সমাজ তৈরি করার জন্য আমাদের যেই ওলামাই সমাজ রয়েছেন, মসজিদের খতিবরা রয়েছেন, স্কুলের টিচাররা রয়েছেন, কলেজের প্রিন্সিপালরা রয়েছেন, সামাজিক যেই প্রতিষ্ঠিত লোকগুলা রয়েছেন, সম্মানিত শ্রেণী রয়েছেন, তাদের সমন্বয়ে একটা সোশ্যাল কনসলিডেশন তৈরি করার ক্ষেত্রে কাজ করা এবং সমাজ বিশৃঙ্খলার জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা। ও সরকার তার বক্তব্য দিয়ে মিডিয়ার মাধ্যমে কাজ করে এবং একটা লিয়াজও তৈরি করে একটা সুন্দর সমাজ করার ক্ষেত্রে সহযোগিতা করা। আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ, সেটাই মনে করি পরবর্তী আমাদের যে বিপ্লব পরবর্তী সরকারের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, যে স্বপ্ন দেখার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি যে আমাদের প্রায়োরিটি ডেভেলপমেন্ট পার্টনারগুলো সিলেক্ট করা, দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে আমাদের যারা বন্ধু রয়েছেন, রাষ্ট্র রয়েছেন, সংস্থা রয়েছেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ, তাদের সাথে আমাদের যে সম্মানিত পার্সন ডক্টর ইউনূস রয়েছেন, তার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করে দিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টকে খুবই দ্রুত ত্বরান্বিত করে কাজ করা। আমি আশা করি এই বিষয়গুলো আমাদের যে বর্তমান সরকার তিনি দৃষ্টি রাখবেন। এবং ফাইনালি আমি যেই কথা বলে শেষ করতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য থাকবে একটা ডেমোক্রেটিক প্রসেস তৈরি করার জন্য, একটা নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করা। সেক্ষেত্রে যে আমাদের ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে বিগত সরকার, সেগুলোকে আবার সুন্দর করে রিফর্ম করা এবং পাবলিক কনফিডেন্সকে দাঁড় করানো যে না, যে এই সরকারই একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকের ভোটদার মানসিকতা তৈরি হবে এবং একটি সুন্দর ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি হবে, সেই আশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।